সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। অনলাইন রসায়ন ক্লাসে তোমাদের সুস্বাগত। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা আমরা আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, বেসিক্যালি হাইব্রিডাইজেশন বলতে আমরা যেটা বুঝে থাকি, হাইব্রিডাইজেশন মানে হলো সংমিশ্রণ, মিশ্রিত হওয়া। বিভিন্ন অরবিটালগুলো পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন হওয়া। তাহলে আজকে আমরা হাইব্রিডাইজেশন এবং হাইব্রিডাইজেশনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি। আজকের আমাদের আলোচনার বিষয় হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। প্রথমে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বলতে আমরা কি বুঝি? বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের দুই বা ততোধিক অরবিটালের সংমিশ্রণ ও পরে সমশক্তি সম্পন্ন বিভিন্ন নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বলে। সংকরায়ন প্রক্রিয়ায় সৃষ্ট অরবিটাল সমূহকে সংকর অরবিটাল বলা হয়। তাহলে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন অরবিটাল সমূহের সংমিশ্রণ ও পরে সমশক্তি সম্পন্ন বিভিন্ন নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। সংকরায়ন বিভিন্ন ধরনের হতে পারে, তবে আমরা এখানে 7 ধরনের সংকরায়নের কথা বলেছি। সেই 7 ধরনের সংকরায়নগুলো কি দেখো। প্রথম হচ্ছে sp3 সংকরণ, sp2 সংকরণ, sp সংকরণ, sp3d সংকরণ, sp3d2 সংকরণ, sp3d3 সংকরণ, sp2d2 সংকরণ। তবে এর মধ্যে প্রথম 4টি নিয়ে আমাদের আলোচনা, প্রথম 4টি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, সংকরায়ন বিভিন্ন ধরনের হতে পারে, তবে প্রধানত 7 ধরনের সংকরায়ন রয়েছে। sp3 সংকরণ, sp2 সংকরণ, sp সংকরণ, sp3d সংকরণ, sp3d2 সংকরণ, sp3d3 সংকরণ, sp2d2 সংকরণ। তো আমরা সর্বপ্রথম sp3 সংকরণ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, sp3 সংকরণ কি, কিভাবে গঠিত হয় এবং কাদের মধ্যে sp3 সংকরণ ঘটে, সেটি আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আসো, sp3 সংকরণ বলতে আমরা কি বুঝি? বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটি s অরবিটাল ও 3টি p অরবিটালের সংমিশ্রণ ও পরে সমশক্তি সম্পন্ন 4টি অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে sp3 সংকরণ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে sp3 সংকরণ হওয়ার জন্য একটি s অরবিটাল লাগবে আর 3টি p অরবিটাল লাগবে। তাহলে একটি s অরবিটাল আর 3টি p অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে যখন সমশক্তি সম্পন্ন 4টি নতুন অরবিটাল সৃষ্টি করে, তাকে sp3 সংকরণ বলে। তো এই প্রক্রিয়ায় সৃষ্ট অরবিটাল 4টি একটি সুষম চতুস্তলকের
4 শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে এবং কেন্দ্রে 109°28' বা 109.5° কোণ উৎপন্ন করে। তাহলে আমরা যেটা জানলাম যে sp3 সংকরণ হওয়ার জন্য যোজ্যতা স্তরের একটি s অরবিটাল লাগবে আর 3টি p অরবিটাল লাগবে। তাহলে কোন একটা পরমাণুর যোজ্যতা স্তরের একটি s অরবিটাল ও 3টি p অরবিটালের সংমিশ্রণের ফলে সমশক্তি সম্পন্ন 4টি অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে sp3 সংকরণ বলে। sp3 সংকরণ প্রক্রিয়ায় গঠিত অরবিটাল সমূহ একটি সুষম চতুস্তলকের 4 শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকবে এবং কেন্দ্রে 109.5° কোণ উৎপন্ন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে sp3 সংকরিত যারা তাদের গঠন হবে চতুস্তলকীয় এবং বন্ধন কোণের মান হবে 109.5°। এখন কাদের মধ্যে sp3 সংকরণ ঘটবে? সাধারণত হাইড্রোকার্বন সমূহের মধ্যে অ্যালকেন, যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, অর্থাৎ মিথেন, ইথেন, এদের মধ্যে sp3 সংকরণ ঘটে থাকে। এছাড়াও অ্যামোনিয়া, পানির অণু, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়াম আয়ন, ফসফোনিয়াম আয়ন, BF4- আয়ন ইত্যাদি যৌগের মধ্যে বা আয়নের মধ্যে sp3 সংকরণ ঘটে থাকে। তো সর্বপ্রথম আমরা মিথেন ও ইথেনের সংকরণ প্রক্রিয়া এবং তাদের সংকর অরবিটাল গুলো কি হবে এবং সংকরায়নের চিত্রটি কি হবে সেই সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আগের যে চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমরা অরবিটাল সমূহের আকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছি s অরবিটালের আকৃতি হয়ে থাকে গোলাকার, p অরবিটালের আকৃতি হয়ে থাকে ডাম্বেল আকার। তাহলে s অরবিটাল যদি হয় তার আকৃতি হবে গোলাকার আর p অরবিটাল হবে ডাম্বেল আকার। তাহলে এখন sp3 সংকরণ প্রক্রিয়ায় মিথেন ও ইথেন অণুর গঠন নিয়ে সর্বপ্রথম আমরা আলোচনা করব। তো আমাদেরকে সংকরায়ন নিয়ে আলোচনা করতে গেলে বা তাদের অরবিটালি চিত্রগুলো আঁকতে গেলে সর্বপ্রথম যৌগটির যে কেন্দ্রীয় মূলের পরমাণু থাকবে তার ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে। তো আমরা যেটা দেখি যে মিথেন এবং ইথেন এদের কেন্দ্রীয় মূলের পরমাণু হচ্ছে কার্বন। আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6 এবং এটার ইলেকট্রন বিন্যাস হবে, দেখো আমরা sp3 সংকরণ প্রক্রিয়ায় মিথেন অণুর গঠনটি দেখাচ্ছি যে কার্বন হচ্ছে এখানে তোমার কেন্দ্রীয় মূলের পরমাণু, এটার ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 হবে, কিন্তু এটা আমরা এক্সাইটেড অত উদ্দীপিত অবস্থাটা আমরা দেখিয়েছি 1s2 2s1 2px1 2py1 2pz1। তাহলে কার্বনের সর্বশেষ শক্তি স্তর হলো তার যোজ্যতা স্তর। এক্ষেত্রে যোজ্যতা স্তর হলো দ্বিতীয় শক্তি স্তর। খেয়াল করে সবাই, যোজ্যতা স্তরটি হলো কি দ্বিতীয় শক্তি স্তর। এখন sp3 সংকরণ হওয়ার জন্য আমাদের একটি s অরবিটাল লাগবে, 3টি p অরবিটাল লাগবে। তাহলে দেখো একটি s অরবিটাল আর 3টি p অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন 4টি অরবিটাল সৃষ্টি করেছে। অর্থাৎ এখানে এই 4টি অরবিটাল হলো সংকরিত অরবিটাল। এটা কি অরবিটাল? সংকরিত অরবিটাল, এবং এটাকে আমরা সাই চিহ্নটি দ্বারা প্রকাশ করেছি। তাহলে দেখো কার্বনের 4টি সংকরিত অরবিটাল রয়েছে। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সংকরিত যে অরবিটালগুলো থাকবে, সংকরিত অরবিটালগুলো সিগমা বন্ধন তৈরি করে। কি বন্ধন তৈরি করে? সংকরিত অরবিটালগুলো তৈরি করবে সিগমা বন্ধন। তাহলে আমরা এখানে দেখলাম যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরের একটি s অরবিটাল আর 3টি p অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন তারা 4টি অরবিটাল সৃষ্টি করেছে। যেমন আমরা যে 1 2 3 4 নাম্বারিং দ্বারা 4টি সংকরিত অরবিটাল দেখানো হয়েছে, আর উপরেরগুলো বিজোড় ইলেকট্রন, তাদের ইলেকট্রনগুলো দেখানো হয়েছে। তাহলে আমরা দেখলাম কার্বনের সংকরিত অরবিটাল হচ্ছে 4টি।
যেহেতু কার্বনের সংকরিত অরবিটাল 4টি, সেহেতু এখানে 4টি সিগমা বন্ধন গঠিত হবে। এখন কার্বন কার সাথে বা কোন পরমাণুর অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি করবে? আমরা দেখলাম যে মিথেন অণুতে কার্বনের সাথে হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং মিথেনে কার্বনের সাথে 4টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। তো আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1, অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করে। তো আমরা জানি s অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার। তাহলে দেখো কার্বনের আমরা 4টি সংকরিত অরবিটাল দিয়েছি। এখানে প্রত্যেকটা অরবিটালই সংকরিত এবং এরা প্রত্যেকে কিন্তু sp3 সংকরিত। প্রত্যেকে কিন্তু আমরা এখানে sp3 সংকরিত। এখানে কার্বনের 4টা সংকরিত অরবিটাল রয়েছে এবং চারোটাই sp3 সংকরিত অরবিটাল। এই 4টি কার্বনের sp3 সংকরিত অরবিটালের সাথে 4টি হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে এই যে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে 4টি সিগমা বন্ধন তৈরি করে। কয়টি সিগমা বন্ধন তৈরি করে? 4টি সিগমা বন্ধন তৈরি করে। এখানে 4টি কার্বনের sp3 সংকরিত অরবিটালের সাথে 4টি হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে 4টি সংকরিত অরবিটাল সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে 4টি সিগমা বন্ধন গঠিত হয়েছে এবং এখানকার সিগমা বন্ধনটা হচ্ছে sp3s সিগমা বন্ধন। sp3s সিগমা বন্ধন, অর্থাৎ কার্বনের প্রত্যেকটা অরবিটাল sp3 সংকরিত, হাইড্রোজেনেরটা হচ্ছে s, এই জন্য sp3s সিগমা বন্ধন। এবং এখানে 4টি সিগমা বন্ধন রয়েছে আর তাদের মধ্যকার এই বন্ধন কোণের মানটা হবে 109.5 ডিগ্রি। তাহলে আমরা মিথেন অণুর গঠনটা দেখলাম। একই রকম ভাবে ইথেন C2H6 ইথেন অণুর গঠনটাও যদি আমরা দেখাতে যাই, তাহলে ইথেনেও কার্বন পরমাণু রয়েছে 2টি, হাইড্রোজেন পরমাণু রয়েছে 6টি। তো যেহেতু আমরা আগেই বলেছি অ্যালকেন সমূহের মধ্যে, অর্থাৎ যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে তাদের মধ্যে সিগমা বন্ধন গঠিত হবে। তো এখন ইথেন অণুর গঠন যদি আমরা দেখাতে যাই, তাহলে ইথেনের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখালে দাঁড়াচ্ছে 1s2 2s2 2px1 2py1 2pz1, অর্থাৎ sp3 সংকরণ হতে হলে একটি s অরবিটাল লাগবে আর 3টি p অরবিটাল লাগবে। তাহলে একটি s অরবিটাল আর 3টি p অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন তারা 4টি অরবিটাল সৃষ্টি করেছে। তাহলে আমরা দেখলাম যেখানে প্রত্যেকটি কার্বনের 4টি সংকরিত অরবিটাল রয়েছে, তার মানে প্রত্যেকটি কার্বনের 4টি করে সংকরিত অরবিটাল থাকার অর্থ হচ্ছে এখানে 4টি করে সিগমা বন্ধন গঠিত হবে। এখন আমরা যেটা দেখতে পাই, ইথেনে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 6টি, তার মানে প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে 3টি। তাহলে প্রতি কার্বন 3 হাইড্রোজেনের সাথে 3টি মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি করবে আর একটি সিগমা বন্ধন কার্বন কার্বন নিজেদের মধ্যে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে গঠিত হবে। কার্বন কার্বন নিজেদের মধ্যে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠিত হবে। তাহলে দেখো প্রথমে 2টা কার্বন পরমাণু তাদের 2টা অরবিটালের মধ্যে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে একটি সিগমা বন্ধন গঠন করে, এটা একটা সিগমা বন্ধন গঠন করেছে। এরপর প্রত্যেকটি কার্বনের আরো 3টি করে অরবিটাল রয়েছে। এই 3টি করে অরবিটালের সাথে 3টি করে হাইড্রোজেন, এই যে 3টে হাইড্রোজেন, এই কার্বনের সাথে আসলো 3টা হাইড্রোজেন। 3টা হাইড্রোজেনের s অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে এখানে 3টা সিগমা বন্ধন হয়েছে। আবার এই কার্বনের বেলায়ও 3টি হাইড্রোজেনের সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে 3টি সিগমা বন্ধন গঠিত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে প্রত্যেকটা কার্বনের সংকরিত অরবিটাল হবে 4টি, অর্থাৎ এখানে 4টি সিগমা বন্ধন গঠিত হবে। তাহলে একটু খেয়াল করো, এই কার্বনের একটি অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে তারা একটা সিগমা বন্ধন গঠন করেছে। এই একটি সিগমা বন্ধন গঠিত হওয়ার পর প্রতিটি কার্বনের 3টি করে সংকরিত অরবিটাল রয়েছে। এই 3টি সংকরিত অরবিটাল 3টি হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে আরো 3টি সিগমা বন্ধন গঠন করে থাকে। তাহলে আমরা দেখলাম ইথেন অণুতে টোটাল সিগমা বন্ধনের সংখ্যা দাঁড়াচ্ছে কতটি? 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে 7টি সিগমা বন্ধন রয়েছে। অর্থাৎ ইথেন অণুতে সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে 7টি সিগমা বন্ধন রয়েছে।
আর মিথেন অণুতে সিগমা বন্ধন রয়েছে চারটি সিগমা বন্ধন। তাহলে আমরা যেটা বললাম যে সংকরিত অরবিটালগুলো অলওয়েজ সিগমা বন্ধন তৈরি করবে, আর সিগমা বন্ধন গঠিত হয় দুইটি পরমাণুর দুইটি অরবিটালের মধ্যে মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে। তাহলে মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে সেটিকে বলি আমরা সিগমা বন্ধন, আর পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে সেটাকে আমরা বলি পাই বন্ধন। তাহলে আমরা দেখেছি যেহেতু মিথেন, ইথেন এরা প্রত্যেকে sp3 সংকরিত, এদের প্রত্যেকটা বন্ধনই হবে সিগমা বন্ধন, এখানে কোনো অসংকরিত অরবিটাল থাকে না, তাই এরা কোনো পাই বন্ধন গঠন করে না। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা sp3 সংকরণ বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে sp2, sp এই সংকরণগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।